ফাইনালি নোম্যান্স ল্যান্ডে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে ভারতে ইমিগ্রেশন সম্পন্ন করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি জমাবো। শিয়ালদার সফর শেষ। এখন হচ্ছে ট্যাক্সি ক্যাব নিব আমরা। ট্যাক্সি ক্যাব নিয়ে মার্কুইস স্ট্রিট অথবা কলিং স্ট্রিট দিকে যাত্রা হবে নাকি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। জাহিদ হাসান আর আজকে বের হয়েছি বাসা থেকে কলকাতার উদ্দেশ্যে। এখন আছি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে। যারা পার্বতীপুর চেনেন না তাদেরকে বলি, এটা হচ্ছে দিনাজপুরের একটা রেলওয়ে স্টেশন, বেশ বড় রেলওয়ে স্টেশন। তো এখান থেকেই আমি নর্মালি যাব হচ্ছে কলকাতা। গেদে দর্শনা দিয়ে গেদে বরাদ দিয়ে আসলে কলকাতা পৌঁছানোর ইচ্ছা আছে। তো দেখা যাক হচ্ছে কখন পৌঁছাই। তো এখান থেকে ট্রেন ছিল 8:30টায়, ট্রেন মনে হয় 1.5-2 ঘন্টা লেট আছে। ট্রেন লেট হলে তো কিছু করার নাই, বাংলাদেশের ট্রেন। তো আপনাদেরকে আসলে প্রত্যেকটার আপডেটগুলো দিব। আর ঢাকা থেকে কিভাবে যাবেন সেটাও আপনাদেরকে বলি। ঢাকা থেকে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা হচ্ছে ট্রেনে যাইতে পারবেন আর প্লেনে যাইতে পারবেন। তো সবাই সাথে থাকেন আর দেখি কখন ট্রেন আসে। স্টেশনে ঢুকেই বেশ চমৎকার এই সিনটা পড়লো। এটা সম্ভবত নিরাপত্তা চৌকি। নিরাপত্তা চৌকির এই জায়গাটাতে সুন্দর করে গাঁদা ফুল লাগাই রাখছে, বেশ ভালোই দেখা যাচ্ছে। সামনের দিকে যাই। স্টেশন ট্রেন যেহেতু লেট, মানুষজন আসলে প্ল্যাটফর্মে দাঁড়াই আছে পিছনে। এখন সম্ভবত নীলসাগর এক্সপ্রেস যাবে ঢাকার। আর এরপরে 10টার সময়, 8:30টায় রাইট টাইম থাকলেও 10টার সময় ছাড়বে হচ্ছে সীমান্ত এক্সপ্রেস, যেটা খুলনা পর্যন্ত যায়। খুলনা পর্যন্ত যেহেতু যায়, তো দেখি কি অবস্থা। আমাদের কয়টা বাজায় আল্লাহ ভালো জানে। রাইট টাইম ছিল দর্শনায় মোটামুটি 1:37 কিন্তু 1:37 না হইলেও 4টা-5টার মধ্যে পৌঁছে যাব। আমার জন্য ভালো হবে অবশ্য। সবার জন্য একটা সুখবর হচ্ছে যে আপনারা চাইলে এখন থেকে আমার সাথে কলকাতা ভ্রমণে যেতে পারবেন। সবার জন্য এটা বেশ একটা আনন্দের সংবাদ হতে যাচ্ছে। আমি নিজেই সাথে থেকে আপনাদেরকে গাইড করব এবং কলকাতা শহর ঘুরে দেখাবো। সেই জন্য যে কাজটা করতে হবে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমার পেজে SMS করতে হবে। কারা কারা যেতে চান জানাবেন। প্রত্যেক মাসে এখন থেকে আমি যাওয়ার চেষ্টা করব। মিনিমাম 5 জন হলেই কলকাতা একটা ট্রিপ অর্থাৎ সাকসেসফুল ট্রিপ দেওয়া হবে, এবং সেটা অবশ্যই বাজেটের মধ্যে থেকে। তাই দেরি না করে নক করে ফেলুন। আর যদি ভিসা প্রসেসিং এর কাজ করতে হয়, কিংবা আপনারা যদি চান যে আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে ভিসার আবেদন করে নেবেন, তাহলে ওই সেম ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাকে SMS করুন খুব দ্রুত। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, আর ঠিক সেই সময় পার্বতীপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নীলসাগর এক্সপ্রেস চলে আসলো। এই ট্রেনটা চিলাহাটি থেকে সেরে আসে এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্ল্যাটফর্মে অপেক্ষা করতে করতে আরও কিছু সময় পার করে দেওয়ার পর সীমান্ত এক্সপ্রেস অবশেষে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে চলে আসলো, এবং এখান থেকেই আমি দর্শনার উদ্দেশ্যে যাব। এই ট্রেনটাও চিলাহাটি থেকে সেরে আসে এবং খুলনা পর্যন্ত যায়। সীমান্ত এক্সপ্রেস অনেক পুরানো একটি ট্রেন, তবে এই ট্রেনের সাম্প্রতিক সময়ে কোচগুলো চেঞ্জ করা হয়েছে। নতুন এইসব লাল সবুজ কালারের কোচ দেওয়া হয়েছে। তো এই বগিতেই 6 নাম্বার বগি, এখানেই আমার সিটটা আছে। ট্রেনে উঠেই সবার প্রথমে ভিড় দেখে তো আমি হতবাক। তারপর অনেক কষ্ট করে সিটের মধ্যে এসে বসলাম এবং এখন ঘুমিয়ে যাব। আর এই ঘুম থেকে উঠেই দেখা হবে আপনাদের সাথে। ঘুমাতে ঘুমাতে কখন যে ঈশ্বরদী স্টেশনে চলে এসেছি সেটার কোনো খেয়ালই ছিল না। আসলে সকালবেলা আমাকে বর্ডার ক্রস করতে হবে, তাই আমার ঘুমটা ছিল খুবই বেশি জরুরি। আর ট্রেন যেহেতু 3টা অথবা 4টার মধ্যে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছাবে, সেক্ষেত্রে আমার পরবর্তী সময়গুলো আর ঘুম হবে না। তাই আমি একটু ভালোভাবে ঘুমানোর চেষ্টা করলাম। তবে ঈশ্বরদী জংশন থেকে ছাড়া মাত্রই ট্রেন চলে আসলো পাকশির কাছাকাছি। নেক্সট রেলওয়ে স্টপেজ পাকশি। আর দেখেন এত রাতেও ট্রেনের মধ্যে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে। সীমান্ত এক্সপ্রেসে কিন্তু প্রচুর ভিড় হয়। তো পাকশি পার হওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এখানেই কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা পাবনার মধ্যে অবস্থিত, পাবনা সিরাজগঞ্জ এলাকা। আর এই যে দেখতেছেন বড় বড় চুল্লিগুলো, এগুলো কিন্তু হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি। এখানেই পারমাণবিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হবে।
আর এই যে দেখতেছেন সামনে লাইট জ্বলতেছে, এটাই হচ্ছে পাকশি রেল স্টেশন। আর এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় হার্ডিং ব্রিজ। ওই যে দূরে দেখেন লাল টাইপের একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে, সেটা কিন্তু হার্ডিং ব্রিজ। যদিও বা হার্ডিং ব্রিজ রাতের অন্ধকারে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারছি না, কিন্তু এই যে বাউন্ডারিগুলো দেখতেছেন স্টিলের স্ট্রাকচার, এগুলোই হচ্ছে হার্ডিং ব্রিজের এলাকা। অর্থাৎ আমি এখন আছি হার্ডিং ব্রিজের মধ্যে। হার্ডিং ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 1909 সালে এবং শেষ হয় 1915 সালে। সেই সময়ের ভাইসরয় লর্ড হার্ডিংসের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ। দীর্ঘ 1.79 অথবা আপনারা বলতে পারেন 1.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি দুটি রেল লাইন আছে, অর্থাৎ ব্রডগেজের দুটি রেল লাইন আছে, যেটা বাংলাদেশের নতুন রেল ব্রিজগুলোতেও নেই। এছাড়াও হার্ডিং ব্রিজের অপর পাশে যে আপনারা লাইটের সিরিয়াল দেখতে পাচ্ছেন বা সারি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু নতুন সেতু এবং সেটার নাম হচ্ছে লালন শাহ সেতু, যেটা কুষ্টিয়ার সঙ্গে পাবনাকে যুক্ত করেছে। রাত প্রায় 3:30 থেকে 4টা বাজে, আর আমি এই মুহূর্তে দর্শনা হল স্টেশনে নেমে গেছি। আর এখন এখান থেকে আমাকে কোনো না কোনোভাবে ভ্যানে কিংবা অন্য কোনো মাধ্যমে বর্ডার পর্যন্ত পৌঁছাইতে হবে। যদি আমি তাড়াতাড়ি পৌঁছাইতে পারি তাহলে আমার সিরিয়ালটা শুরুর দিকে আসবে। এরকম চিন্তা ভাবনা করেই আমি স্টেশনে না থেকে বাজারের দিকে যাওয়ার জন্য বের হয়ে গেলাম এবং একটা ভ্যানে উঠে বাজারের দিকে চলে আসলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে বাজারের দিকে এসেও দেখেছিলাম তেমন কেউ নেই, অর্থাৎ 2-4 জন লোক যারা বর্ডারে যাবে, কিন্তু অন্ধকার থাকার কারণে সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো আপনারা যারা যারা আসবেন, আপনারা চাইলে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রেস্টরুমে অবস্থান করতে পারেন কিংবা এদিকে আসতে পারেন। এতক্ষণ অন্ধকার, বাজে কয়টা? 4:30 বাজে। গেদে বর্ডারে চলে আসছি, এখনো কাস্টমস খুলে নেই, দেখা যাক কখন খুলে, এরপর বর্ডার ক্রস করবো। তো তখন হচ্ছে অন্ধকারের জন্য ভিডিওটা একবার শ্যুট করছিলাম, কিন্তু আপনাদেরকে সেভাবে প্রপার ইনফরমেশন দিতে পারি নাই, অন্ধকার ছিল। তো এবার ভাবলাম যে প্রপার ইনফরমেশনটা দিই। ঢাকা থেকে আসার জন্য বেস্ট অপশন হচ্ছে কলকাতা যাওয়ার জন্য প্লেন, ভাড়া একটু বেশি, সহজে যাওয়া যায়। এরপরে আপনারা চাইলে মৈত্রী এক্সপ্রেসে করে যেতে পারবেন, কিন্তু মৈত্রী এক্সপ্রেসে যারা যাবেন তাদেরকে অবশ্যই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট কাটা লাগবে। আর বন্ধন এক্সপ্রেস আছে, বন্ধন এক্সপ্রেস হচ্ছে খুলনা থেকে ছাড়ে, যেটা বেনাপোল হয়ে যায়। আর বাসে যারা যাবেন তারা তো বাসে বেনাপোল দিয়ে যেতে পারবেন, কিন্তু যারা গেজে দিয়ে আসবেন তারা বাসে আসতে পারেন দর্শনা পর্যন্ত, কিংবা বেনাপোল এক্সপ্রেসে আসবেন, কমলাপুর থেকে ছাড়ে পদ্মা সেতু হয়ে আসে। সবাই মাথায় রাখবেন পদ্মা সেতু হয়ে আসে, এখানে 4টা 4:30টার সময় এসে নামাই দিবে। তো এই, আর গেদে যে মানে দর্শনা যে বাজার, সেখান থেকে গেদে বর্ডার পর্যন্ত আসতে খরচ পড়ে মোটামুটি 40 টাকা। ঈদের সময় এখন 50 টাকা নিচ্ছে। তো এই হলো মোটামুটি খরচ। তো বর্ডারে আমি চলে আসছি, এখন দেখা যাক বর্ডার ক্রস করতে কত সময় লাগে। এখনো যেহেতু খুলে নাই, খুললে হয়তো বা বোঝা যাবে। তো সবাই ওয়েট করেন পরবর্তী পার্টের জন্য। বহুত কষ্ট হইল, মেলা কষ্টের পরে এটা পাইছি, কোনো ঝামেলা করে নাই। এখন হচ্ছে এইখানে চেকিং হবে, শুধু জাস্ট চেক করে টরে তারপর হচ্ছে ইন্ডিয়ার দিকে চলে যাব। ইন্ডিয়ার দিকে গিয়ে চেকিং, দেখা যাক কত দূর যাইতে পারি। ফাইনালি বাংলাদেশ থেকে নোম্যান্স ল্যান্ডে ভারতের উদ্দেশ্যে চলে আসলাম। এখন আসি হচ্ছে গেদে বর্ডার ক্রস করে নোম্যান্স ল্যান্ডে। এই যে দেখেন পিছনে চেকিং হইলো, বিডিআরকে দিয়ে, মানে বিজিবি চেকিং শেষ হইলো, পাসপোর্ট হাতে পাইছি, সিলসাপ্পুর সব কিছু মেরে দিছে। তো এখন হচ্ছে এই যে পিছন, এই যে সামনের দিকে যেদিকে যাচ্ছে এদিকে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ হবে। তো আপনাদেরকে কিছু ইনফরমেশন এখন দিয়ে রাখি। যারা গেদে বর্ডার দিয়ে আসবেন, আপনারা যদি চান যে নিজেরাই আপনাদের সব কাগজপত্র নিজেরাই আসলে করবেন, পাসপোর্টে সিলসাপ্পুর মারিয়ে নেবেন, সেটা সম্ভব, কোনো রকম কোনো ঝামেলা হবে না। আর যদি আপনারা মনে করেন যে দালালকে দিয়ে করাবেন, 150 টাকার মতো নিবে, দালালকে দিয়ে করাইতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া, ঠিক আছে। তবে আমার মনে হয় যে নিজে করা ভালো। আর যদি ঝামেলা পছন্দ না করেন তাহলে 150 টাকা দিলেই করে দিবে। ওরা 150 টাকা চায়, আপনারা 100-120 টাকা দামাদামি করে নিতে পারবেন। এতে করে আপনি বসে রিল্যাক্স ওই সময়টা পাস করতে পারবেন। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু ভ্যান পাওয়া যায়। এই নোম্যান্স ল্যান্ডের এই এরিয়াটা প্রায় 1 কিলোমিটারের মতো। আপনারা যারা এই পাশে যে যাবেন তাদেরকে মোটামুটি 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো এখানে অনেকগুলো ভ্যান আছে, সেই ভ্যানে চাইলে আপনারা যাইতে পারবেন, আবার ভ্যান ছাড়াও যাইতে পারবেন। ভ্যান সম্ভবত পার পার্সন 40 রুপি নিবে, বাংলাদেশি টাকা দিলেও মনে হয় না 50 টাকা। তো এই ইনফরমেশনগুলো জানানোর দরকার ছিল। এখন সামনের দিকে যাই।
জি ভাই যান, আমরা আসতেছি। না যাই, হেঁটে যাই, খুব বেশি দূর না, 1 কিলোমিটারের মতো মনে হয়। এই যে খুব বেশি দূর নেই। তবে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনের কোনো ঝামেলা হয় না। এখন ভারতের ইমিগ্রেশনের কি অবস্থা সেটা আমি জানি না, প্রথমবারের মতো ভারতে যাচ্ছি, বেশ এক্সাইটেড বলা যায়। ভারতীয় ইমিগ্রেশনে কি হয় গেলেই বোঝা যাবে। তো সামনের দিকে আগাইতে থাকি আর দেখি ভারত পর্যন্ত যাওয়ার পর ওখানে গিয়ে কি ঝামেলা হয়। আবার খুব বেশি দূর না, দেখা যাচ্ছে যে হয়তো বা মিনিট 5 মতো হাঁটা লাগবে আর কি। একটু সামনে থেকে আপনাদেরকে যদি দেখাই, এই যে এটা হচ্ছে ভারতীয় এরিয়া, এটা হচ্ছে বর্ডার, রেল লাইন আছে এই পাশে, আর এই সামনের দিকে ওই যে ভ্যানটা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক দূরে, এই দিক দিয়ে আর কি যাইতে হবে। হেঁটেই যাই, শুধু শুধু 50 রুপি দেওয়ার কোনো মানে হয় না। ইমিগ্রেশনে খুবই বেশি ক্যাসাল, মানে ভারতীয় অংশে এসে মোটামুটি দাঁড়াই থাকলাম 1.5 ঘন্টার মতো। মানে এত সময় দাঁড়াই থাকাটা খুব কষ্টকর। এই জায়গায় আসলে বসার চেয়ার আছে, কিন্তু ওই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, খুব কষ্ট। যাই হোক, এই পাশের বাংলাদেশ ইমিগ্রেশন শেষ, ভারতীয় অংশের চেকিং শেষ, এবার ইমিগ্রেশনের দিকে যাই, দেখি এইদিকে আবার কতক্ষণ লাগে। সবার জন্য একটা সুখবর হচ্ছে যে আপনারা চাইলে এখন থেকে আমার সাথে কলকাতা ভ্রমণে যেতে পারবেন। সবার জন্য এটা বেশ একটা আনন্দের সংবাদ হতে যাচ্ছে। আমি নিজেই সাথে থেকে আপনাদেরকে গাইড করব এবং কলকাতা শহর ঘুরে দেখাবো। সেই জন্য যে কাজটা করতে হবে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমার পেজে SMS করতে হবে, কারা কারা যেতে চান জানাবেন। প্রত্যেক মাসে এখন থেকে আমি যাওয়ার চেষ্টা করব। মিনিমাম 5 জন হলেই কলকাতা একটা ট্রিপ, অর্থাৎ সাকসেসফুল ট্রিপ দেওয়া হবে, এবং সেটা অবশ্যই বাজেটের মধ্যে থেকে। তাই দেরি না করে নক করে ফেলুন। আর যদি ভিসা প্রসেসিং এর কাজ করতে হয়, কিংবা আপনারা যদি চান যে আমাদের মাধ্যমে বা আমার মাধ্যমে ভিসার আবেদন করে নেবেন, তাহলে ওই সেম ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাকে SMS করুন, খুব দ্রুত। অনেক দৌড়ের পর ভারতের ট্রেনে উঠে গেছি। কাস্টমসে খুব তাড়াহুড়া ছিল, তো যাই হোক, কাস্টমসে অনেক ঝামেলা হয়েছে, একটু সময় লাগছে অনেক, মানে আসলে আজকে অনেক ভিড়, তো ওই জন্য একটু সময় লাগলো। দৌড় দিয়ে ট্রেন ধরছি, এই জন্য আপনাদেরকে আগের ভিডিওগুলো দেখাইতে পারিনি বা ভিডিও করতে পারিনি এক কথায়। তো গেদে থেকে শিয়ালদা যাওয়ার 30 রুপি হচ্ছে ট্রেনের টিকিট। চলেন যাই, ট্রেন চলতেছে শিয়ালদার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছেন সবাই। প্রথম স্টেশন আমরা পার হয়ে চলে আসলাম, এখন হচ্ছে প্রচুর বাতাস, শিয়ালদার মধ্যে আমরা যাচ্ছি। তো যাইতে যাইতে পরে দেখা হবে। গেদে থেকে যে ট্রেনগুলো যায় শিয়ালদার উদ্দেশ্যে, সবগুলো আসলে শিয়ালদা লোকাল বা গেদে লোকাল নামেই পরিচিত। কিন্তু ভারতে যাওয়ার পথে আমার বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে যে এই ট্রেনগুলোতে মানে প্রায় গেদে থেকে শিয়ালদা 40টার মতো রেলওয়ে স্টেশন রয়েছে, এবং প্রত্যেকটা স্টেশনে সর্বোচ্চ 5 সেকেন্ডের জন্য ট্রেন দাঁড়া হয়। যেহেতু লোকাল পাবলিকদের ট্রান্সপোর্ট করে, এই 5 সেকেন্ডের মধ্যেই মানুষজন মাছ মাংসের ডালি ডালা নিয়ে উঠে আবার নেমে যায়, ফল সবজির ডালি ডালা নিয়ে উঠে আবার নেমে যায়। আরো গুরুত্বপূর্ণ যে বিষয়, এই ট্রেনটা কিন্তু বন জঙ্গলের ভিতর দিয়ে গেছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে। একটা দেশ যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে কিভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী করে তুলবে, সেটা কিন্তু ভারত থেকে শেখা অন্তত সবার। কেননা গেদে থেকে শিয়ালদার 40টা রেলওয়ে স্টেশন আছে, এবং প্রত্যেকটা রেলওয়ে স্টেশনের দূরত্ব 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে, এবং প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ডের জন্য ট্রেন দাঁড়া হয়। যেহেতু ইলেকট্রিক ট্রেন, খুব দ্রুত ট্রেনগুলো চলে, ট্রেনগুলোতে শব্দও কম, এবং এই যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণেই মানুষজন শিয়ালদা থেকে, অর্থাৎ কলকাতা শহর থেকে গেদের অজপাড়া গায়ে এসে কিন্তু শাক সবজি ফলমূল মাছ মাংস বিক্রি করতে পারে। সেই প্রায় 3 ঘন্টার জার্নি শেষ করে অবশেষে মনে হয় শিয়ালদা স্টেশনে ঢুকবে ট্রেন। ওই যে প্ল্যাটফর্মগুলো দেখা যাচ্ছে, বেশ অনেক দূরে শিয়ালদা। আল্লাহ জানে আরো কত সময় লাগাবে এরা। চেহারার যা অবস্থা হয়ে গেছে, চেহারার নাম কন্ডিশন হয়ে গেছে না। ফাইনালি হচ্ছে
নেমে গেছি আমরা। কই এটা? শিয়ালদা। কিছুক্ষণ পর আবার এখন কি ট্যাক্সি নাকি বাসে? ট্যাক্সি, ঠিক আছে। শিয়ালদার সফর শেষ, এখন হচ্ছে ট্যাক্সি ক্যাব নিব আমরা। ট্যাক্সি ক্যাব নিয়ে মার্কুইস স্ট্রিট অথবা কলিং স্ট্রিট দিকে যাত্রা হবে নাকি? ক্যাব নিয়ে মনে হয় যাওয়া ভালো হবে। ক্যাব নিয়ে আচ্ছা, আমাদের ট্যাক্সি নিলাম। এখানে পিছনে রাখা লাগবে। আচ্ছা রাখি, এটা সাথে রাখি। কাপড়ের ব্যাগ রাখে দেন। বসেন, ভিতরে বসি নাকি? এরপর যখন ফ্রেশ ট্রেশ বের হবেন না, তখন তো ট্যাক্সি নিবে নেই, মানে বাইরে যেখানে এই জায়গা আছে না সব বলি দিতে। আচ্ছা, আমরা এখন আসছি শিয়ালদা না? শিয়ালদা রেল স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি হলো মার্কুইস স্ট্রিট অর্থাৎ কলিং লেনে আমরা নামবো হোটেল খোঁজার জন্য। তো এই পর্যন্ত ট্যাক্সি ক্যাব ভাড়া ঠিক করলাম 150 রুপি। সবাই একটু দামাদামি করে নেবেন, এটা কিন্তু 300-400 রুপি চাবে। তো সেইভাবে আর কি দামাদামি করে নিলে আর কি পোষাবে, না হলে কিন্তু বাংলাদেশের মানুষের অন্ততপক্ষে পোষাবে না। আর এছাড়াও এখান থেকে বাসে যাওয়ার ব্যবস্থা আছে, যদি কেউ চায় বাসে যাবে তাদেরকে মনে হয় এই সামনে মোড় আছে, 1-2 মিনিট হাঁটা লাগবে আর কি। এটার সামনে আসলেই হচ্ছে বাস পাওয়া যাবে আর কি, লোকাল বাস। বাসে মনে হয় 20 রুপি না এরকম, 10-15-20 রুপির মতো মনে হয় হবে আর কি ভাড়া। ও দুই ভাই, এই যে এই বাসগুলো হচ্ছে নিউ মার্কেটে যাবে মনে হয়। এইটা নতুন শহরে আসে একটু ভালোই লাগতেছে, আবহাওয়াটা একটু ঠান্ডা হইলে আরো ভালো হইতো। ট্রাফিক পুলিশটা রোদের মধ্যে ইয়া নেই, মাথায় একটা ক্যাপও দেয় না এই ঠান্ডা রোদের মধ্যে রে বাবা। তো আমরা এখন আসলাম, এটা হচ্ছে মার্কুইস স্ট্রিটে আছি। এখন হোটেল নিব, হোটেল নিয়ে রেস্ট করব, তারপরে হচ্ছে বাকি জিনিসটা। হোটেল নেওয়ার ভিডিওটা পরের ভিডিওতে আপলোড দিব। তো ততক্ষণ সবাই সাথে থাকবেন, আর অবশ্যই জাহিদ হাসান বাবুতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশেষে হচ্ছে কলকাতায় এসে পৌঁছাইছি বেলা 12টার দিকে, অর্থাৎ একবারে পুরোপুরি হোটেলে চলে আসছি। এই হচ্ছে আমার রুমটা। তো সিঙ্গেল রুম, সাথে অ্যাটাচড বাথরুম আছে, খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা, সাথে উপরে একটা ফ্যান ঘুরতেছে, মানে আবহাওয়া সব দিক দিয়ে ভালো। তো এই রুমটার ভাড়া কত, হোটেলের নাম কি, কোন ফ্লোরে কিভাবে আসবেন, ডিটেলস ইনফরমেশন জানাবো পরবর্তী ভিডিওতে। তাই যারা যারা অবশ্যই কলকাতার হোটেল ইনফরমেশন সম্পর্কে জানতে চান তাদেরকে বলবো আপনারা পরবর্তী ভিডিওটা দেখেন, তাহলে আপনারা হোটেল সম্পর্কে জানতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।